হ্যালো বন্ধুরা, দেখো একটা খুব ইম্পর্টেন্ট ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এলাম। তোমরা তো জানোই যে আমার শরীরটা একটু খারাপ। কালকে স্যালাইন চলেছে, কালকে রাতে 3টে স্যালাইন দিয়েছি, মিনিমাম 7টে স্যালাইন আমাকে টানতে হবে। তো কালকে 3টে দেওয়ার পর বলেছি আর দেবো না, কারণ আমাকে তো সংসারের কাজ করতে হবে, আমার একটা ছোট্ট পরিবার, আর আমি ছাড়া কে করবে। যার জন্য আমি সন্ধ্যার পর থেকে 3টে স্যালাইন নিয়েছি, আজকে আবার সন্ধ্যার পর থেকে আরও 4টে স্যালাইন চলবে। তো পুরো বাঁ হাতটা আমার পুরো ফুলে গেছে, পুরো এই হাতটা পুরো, মানে কালকে এরম ফুলে ছিল, থম্বো জেলটা ইউজ করে একটু কমেছে, আজকে বোধহয় সম্ভবত ডান হাতে দেবে। দেখতে পাচ্ছ তো দুটো হাতের অবস্থা, মানে এই হাতটা পুরো ফুলে গেছে। কালকে বাঁ হাতে দেওয়া হয়েছিল 3টে স্যালাইনে। মানে আমি যখনই স্যালাইন দিই, প্রচুর স্যালাইন দিয়েছি তো আমি জীবনে, প্রচুর, মানে জুনেও আমার বাড়িতে 3 দিন পর্যন্ত আমাকে স্যালাইন দেওয়া হয়েছে, তো প্রচুর স্যালাইন দিয়েছি, কিন্তু স্যালাইন দিলেই না আমার হাত ফুলে যায়, আমি বুঝতে পারি না কেন। যাই হোক, সেটা আর কি করা যাবে, এমনিতে আমারও হিমোগ্লোবিন অনেকটাই কম, আর তোমরা তো সেটা বুঝতেই পারছো যে আমার অনেক রকম প্রবলেম। তারপরেও ঠিক আছি, আমি সুস্থ আছি, সেগুলো ট্রিটমেন্ট হয়েছে, আমি অনেক ভালো আছি। প্রেশারটা অনেকটা লো হয়ে গেছে, এটাই হচ্ছে এখন একটা সবথেকে বড় ইয়ে, যে কাজ করতে হবে, এত লো প্রেশার থাকলে কি করে কাজ করব। যাই হোক, আজকের টাইটেল আর থাম্বনেল দেখেই তো এসেছো। কালকে একটা দিদিভাই আমার ফোন করেছে। মানুষের জন্য না, জানো তো, করতে পারলে কোথাও গিয়ে যেন মনে হয় আমার খুব শান্তি হয়, আমার মন থেকে আমি একটা শান্তি পাই। আমি সব সময় বলি যে আমি সবার পাশে থাকতে চাই আমার ক্ষমতা অনুযায়ী, আমি জানি আমার ক্ষমতা খুব কম, আমি হয়তো এদের নিয়ে শুধু একটা ভিডিওই করি, যতটুকু পারি তোমাদের সামনে আনার চেষ্টা করি, এর থেকে বেশি তো আর কিছু না। কিন্তু আমি অনুরোধ করব সবার কাছে যে সবাই একটু এদের পাশে থেকো। হ্যাঁ, আমি জানি অর্থ দিয়ে সবসময় সম্ভব হয় না পাশে থাকা, কিন্তু চ্যানেলগুলো তো ভিজিট করতেই পারি, তাই না? আমরা চ্যানেলগুলোকে ভিজিট করে এদের পাশে তো আমরা থাকতেই পারি, তাই না? তো সেটাই তোমাদেরকে বলি। আজকে যে কথাটা আমি বলবো, এই দিদিভাইয়ের নাম, যাকে তোমরা থাম্বনেলের মধ্যে দেখতে পাচ্ছ, মৌসুমী চ্যাটার্জি, এই দিদিভাইয়ের নাম হচ্ছে মৌসুমী। দিদিভাইয়ের বাড়ি হচ্ছে যাদবপুরে। 6.5 বছর ধরে দিদিভাই ভীষণ অসুস্থ, ভীষণ অসুস্থ মিন্স দিদিভাইয়ের দুটো কিডনি ফেইলিয়ার, বুঝতে পেরেছো? তো তাদের যেমন অবস্থা ছিল, তাতে তারা কিন্তু প্রথমে নিজেদের ক্ষমতা অনুযায়ী সবটা করার চেষ্টা করেছে, সম্পূর্ণটাই করার চেষ্টা করেছে। 6.5 বছর ধরে চালিয়ে গেছে, ভিটে মাটি বিক্রি করেও তারা চালিয়ে গেছে, চেষ্টা করেছে কিডনিটা ট্রান্সফার করবে, ডোনারও ঠিক হয়ে গেছিল, সব ঠিকঠাক। এমন সময় হঠাৎ করে ধরা পড়লো যে রাইট সাইডের কিডনিতে একটা ছোট্ট টিউমার আছে, এবং টিউমারটা যখন টেস্ট হলো দেখা গেলো ওটা ম্যালিগনেন্ট, এবং ইমিডিয়েট রাইট সাইডের কিডনিটাকে তাকে বাদ দিয়ে দিতে হলো। এবং ডক্টর যাকে দেখান, উনি আর.এন. টেগরের ডক্টর, অনেক বড় ডক্টর, প্রতিম সেন এরকমই একটা, হ্যাঁ এরকমই নাম, ওনাকে দেখান। তো উনি বলেছিলেন এই মুহূর্তে কিডনি যদি ট্রান্সপ্লান্ট করা হয় তাহলে কিডনিটা খারাপ হয়ে যাবে, তাহলে সে আর সার্ভাইভ করবে না। যার জন্য তাকে ওই ড্যামেজ একটা কিডনি দিয়েই চলতে হচ্ছে, সপ্তাহে তার 3টে করে ডায়ালিসিস চলছে। ইভেন আজকে যে আমি ভিডিওটা করছি, আজকে যে তোমরা থাম্বনেলের মধ্যে যে ক্লিপটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আজকে ডায়ালিসিস চলছে, ব্লাড দিয়ে সপ্তাহে 3টে ডায়ালিসিস, তার সঙ্গে ইনজেকশন চলে সপ্তাহে 2টো করে হিমোগ্লোবিনের, এদের তো হিমোগ্লোবিন কমে যায় তোমরা জানোই, হিমোগ্লোবিনের ইনজেকশন চলে, প্রচুর কষ্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে 6.5 বছর ধরে টানতে টানতে আর কিচ্ছু নেই, নিঃস্ব, সব শেষ। এই ধরনের পেশেন্ট, ক্যান্সার, তারপরে এই ধরনের পেশেন্ট যাদের বাড়িতে থাকে, তারাই একমাত্র বোঝে যে এর কি জ্বালা, মানে সর্বস্ব শেষ করে দিয়েও মানুষটাকে বাঁচানো যায় না। লাস্ট পর্যন্ত ডক্টর বলেছেন তার কিডনি একটা চেঞ্জ করা হয়েছে, যেহেতু নাহলে ওটা স্প্রেড করে যেত, আর একটা কিডনি দিয়ে এইভাবে চলছে। ডক্টর তাকে 2 বছর টাইম দিয়েছে, 2 বছরের মধ্যে যদি এই দিদিভাই সার্ভাইভ করে যায়, তাহলে পরে হয়তো এরপরে কিছু চিকিৎসার মাধ্যমে তাকে নিয়ে গিয়ে তারপরে কিডনি হয়তো তাকে দেওয়া যেতে পারে, একটা কিডনি বা একটাই তো দেবে, কেউ ডোনেট করলে তো একটাই করবে, দেওয়া যেতে পারে, তার ড্যামেজ কিডনিটাকে তখন চেঞ্জ করে তাকে ভালো কিডনি দেওয়া যেতে পারে। কিন্তু এই 2 বছর টাইমটা হচ্ছে ভীষণ ভীষণ ভাইটাল একটা সময়, বুঝতে পেরেছো? তার মধ্যে 1 বছর এখনো কমপ্লিট হয়নি, এখন বুকেও জল জমে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, পায়ে জল জমে যাচ্ছে, 3টে করে ডায়ালিসিস হচ্ছে, তারপরেও হচ্ছে। দুটো বাচ্চা এই দিদিভাইয়ের, বড় মেয়েটা ক্লাস 12-এ পড়ে, 12 বোধহয় পাস আউট করেছে না 12-এ পড়ে এরকম, আর ছোটো মেয়েটা 3-তে পড়ে, খুবই ছোট। তার হাজব্যান্ড, দিদিভাই আর দিদিভাইয়ের হাজব্যান্ড সোশ্যাল ওয়ার্কার ছিলেন, ভালো অবস্থা তাদের ছিল, ভালোভাবে তারা চলতো, কিন্তু এই একটা রোগ সব শেষ করে দিয়েছে। আজকে তার হাজব্যান্ড, তার ওয়াইফের জন্য, দিদিভাই নিউমোনিয়া হয়েছিল, তখন চাকরি ছেড়ে দিয়ে তার ওয়াইফের দেখভাল করেছে, কারণ তার আর কেউ নেই ফ্যামিলিতে, বা দুটো বাচ্চা নিয়ে এরকম অবস্থা, এরকম পেশেন্ট যখন তখন অসুস্থ হয়ে পড়ে, তখন তাকে দেখতে হচ্ছে নিউমোনিয়া ওরকম কন্ডিশনে।
তো তারপরে সে যাই হোক এখন আবারও চাকরি করেন, আবার একটা প্রাইভেট সেক্টরে, সে প্রাইভেট সেক্টরেই জব করেন, ভালো জব করেন, কিন্তু ম্যাক্সিমাম টাইমে তাকে তার ওয়াইফকে সময় দিতে হয়। আর ওই টাকাটাতে কতটুকু সম্ভব না। আমি তোমাদের কারো কাছে অর্থ চাইছি না, তোমরা প্লিজ দিদিভাইয়ের পাশে থাকো, চ্যানেলটিকে ভিজিট করো। আমি দেখো আমার টাইটেলের সঙ্গে ট্যাগে দিয়ে দিয়েছি মৌসুমীদির চ্যানেলটা, আর তার সঙ্গে দিয়েছি বাহাদুরদার চ্যানেলটাকে, আপনজন ফ্যামিলি, তোমরা সবাই জানো। আজকে সকালবেলা আমি বাহাদুরদার সাথে কথা বলেছি। জানো তো মানুষ অনেক রকমের হয়, তাই না? আমরা অনেক ধরনের মানুষকে দেখি। মানুষ নিজের টুকু ছাড়া, ম্যাক্সিমাম মানুষই স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। কিন্তু এই আপনজন ফ্যামিলির বাহাদুরদা আমি দেখেছি যে আজকে তার কিছু নেই, তারপরেও সে রাস্তায় নেমে মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের কাছে সাহায্য চায়, মানুষের পাশে দাঁড়ায়, দৌড়ে চলে যায়। এখন বাহাদুরদা কাজ করছে আশমিকাকে নিয়ে। সকালবেলা আমার বাহাদুরদার সাথে কথা হয়েছে, আমি এই দিদিভাইয়ের চ্যানেলের কথা বললাম, মিষ্টি সৈকত লাইফস্টাইলের বোনটির চ্যানেলের কথা বললাম। দাদাভাই অবশ্যই এই দুটো চ্যানেল নিয়ে কাজ করবে। দুটো দিন সে একটু ব্যস্ত, কারণ আশমিকাকে নিয়ে যেহেতু কাজ করছে। দাদাভাই একটা কথা বললে এত ভালো লাগলো, আশমিকাকে আমরা বাঁচাবই, আশমিকাকে আমরা বাঁচিয়ে রাখবই। তোমরা জানো হাওড়ায় আশমিকার জন্য দাদাভাই সবার কাছ থেকে সাহায্য চেয়েছে দাদাভাই, তারপরে রূপা দিদিভাই, তারপরে রূপা দিদিভাইয়ের হাজব্যান্ড, আমরা দেখেছি জাস্ট 3-4 দিন আগের ভিডিও। তার পক্ষে যতটা সম্ভব আমাদের নিজেদের জন্য, আমরা নিজেদের তরফ থেকে কতটুকু কারোর জন্য করতে পারি বলো, কতটুকু দিতে পারি? 500, 1000, এর বেশি তো আমাদের সম্ভব হয় না, কারণ প্রত্যেকের সংসার আছে, প্রত্যেকের সংসারে না কিছু না কিছু অসুবিধা থাকে, কেউ না কেউ অসুস্থ থাকে, সব কিছু ব্যালেন্স করে তারপরে আমাদেরকে এদের জন্য কিছু করতে হয়। কিন্তু এই দাদা ভাই তার বাইরে বেরিয়ে সবার কাছে মিনতি করে, করজোড়ে বলতে পারো মানুষের জন্য করার চেষ্টা করে। খুব শিগগিরই দাদাভাইয়ের সঙ্গে আমি লাইভে আসবো, আজকে কথা হয়েছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। হয়তো আজকে কালকে হবে কিনা জানি না, দাদাভাই একটু ব্যস্ত আছে। দাদাভাই ফ্রি হলে দাদাভাইকে ফোন করতে বলেছে, আবারও ফোন করব আমি। ফ্রি হলে দাদাভাইয়ের সঙ্গে তোমরা আমার একটা টুগেদার লাইভ দেখতে পাবে। অবশ্যই তোমাদের জন্য আমি এই দুইজনকে নিয়েই আর কি আমার লাইভটা থাকবে, এই দুইজনের জন্যই আর কি করব। আমি জানি আমি খুব ক্ষুদ্র, আমি খুব ছোট্ট, আমার একদম ক্ষমতা নেই, তবে আমার মনটা দিয়ে যতটুকু আমি পারি, আমার মনের ভেতরে যেটুকু জায়গা আছে সেটুকু দিয়ে আমি করার চেষ্টা করি এদের জন্য। কারণ এই আপনজন হারানোর যন্ত্রণা আমি তোমাদেরকে আগেই বলেছি, আমি খুব বুঝি। আমি আমার অনেকগুলো আপন মানুষকে হারিয়েছি, তো খুব বুঝি। তোমরা আমার লাইফের স্ট্রাগেলটা জানো না, কাউকে এখনো শেয়ার করিনি যে আমি কতটা লাইফে স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছি। সেটা যদি তোমরা জানতে তাহলে তোমরা বুঝতে পারতে যে আমি কোনোদিনও পারবো না, আমি যেখানেই থাকি, যত উপরেই থাকি, অতীত ভুলতে পারবো না। আর যারা অতীত ভুলে যায় না তারা বেঈমান, সত্যি বেঈমান, তারা স্বার্থপর। এই যে আজকে তোমরা আমার টাইটেলটা দেখেই এসেছে, সত্যি পাপীরা স্বর্গে থাকে, পাপীরা পাপ করে স্বর্গসুখ লাভ করে, অসহায়রা নিষ্পাপ হয়েও নরক যন্ত্রণা ভোগ করে নাকি বন্ধুরা? করে না বলো? আজকে এই যে দিদিভাই, মৌসুমী দিদিভাই আজকে নিজের সর্বস্ব শেষ করেও জীবনটা তার কোনো গ্যারান্টি নেই সে বাঁচবে কিনা, তারপরেও সে পারলো না। অথচ দেখো যারা নিরোগ তারা নিজেদেরকে কোথায় নামিয়ে নিয়ে এসে লক্ষ লক্ষ টাকা মানুষের গলা কেটে উপার্জন করে লাক্সারিয়াস লাইফ লিড করছে, জীবনের স্বপ্ন পূরণ করছে, শখ আহ্লাদ মেটাচ্ছে। আর এই মানুষগুলো একটা ওষুধের অভাবে, দুটো পয়সার অভাবে চিকিৎসা না চালিয়ে শেষ হয়ে যাচ্ছে, তার সাথে সাথে তার পরিবারের লোকজনগুলো শেষ হয়ে যাচ্ছে, তাই না বলো? তাই জন্যই বলি পাপীরা স্বর্গসুখ লাভ করে। আজকে এই যে কিংবাহি লাইফস্টাইলের ভাইটার কন্ডিশন খুব খারাপ, তোমাদেরকে বলেছি, ভেন্টিলেশনে চলে গেছে। এখন ঈশ্বর ছাড়া আর কিচ্ছু করার নেই, যদি কোনো রকম মিরাক্কেল হয়, কারণ ভেন্টিলেশন মানেই খারাপ না, ভেন্টিলেশনে এই ধরনের কেমো চললে পরে ভেন্টিলেশন তার দরকার হয়। কিন্তু ভাইটার লাস্ট স্টেজ, তোমরা সবাই জানো কত আকুতি মিনতি করেছে না সবার কাছে দুটো পয়সার জন্য, কতটুকু সাহায্য আমরা করতে পেরেছি, কতজন মানুষ এগিয়ে এসেছে। সবাই যদি 5 টাকা করেও এগিয়ে আসতো না, এত বড় আমাদের কমিউনিটি, সেখান থেকে, তাহলে আজকে অ্যামাউন্টটা অনেকটা বড় একটা জায়গায় দাঁড়াতো না কি বলো? সত্যিই দাঁড়াতো। কিন্তু আমরা সেটা করতে পারিনি, আমরা তো স্বার্থপর, বড়ই স্বার্থপর। আমরা সেখানে যাব যেখানে রসায়ন আছে। দেওর বৌদির রসায়ন আছে না, এক স্বামী ছেড়ে ডিভোর্স না দিয়ে লিভিংয়ে রয়েছে বৌদিকে নিয়ে, আমাদের সেই রসায়ন শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, আর তাকে ভিউজ দিতে ভালো লাগে। হ্যাঁ, সে হাত পাতেনি, সে স্ক্যানার দেয়নি, কোনো ফোনপে নাম্বার দেয়নি, কারণ সে জানে ওখান থেকে আমি যতটুকু পাবো তার থেকে 4 গুণ বেশি আমি পেছন থেকে নিচ্ছি, তাই জন্য তার দরকার নেই। তাদের আবার কত বড় বড় কথা না, যারা কিনা এখানে রোগটাকে দেখিয়ে চ্যানেল দাঁড় করিয়ে মানুষের থেকে এত টাকা তুললো, যাদেরকে আমরা সহানুভূতি দেখালাম রোগের জন্য,
আজকে দেখো তারা এসে যে সবটা গোছানো হয়ে গেল, তারা এমন একটা অ্যামাউন্ট গুছিয়ে ফেললো যে সেটা দিয়ে তাদের যদি এখন আর্নিং কমও থাকে, তারা কয়েক বছর নির্দ্বিধায় আরামসে অ্যাশ করে জিন্দগি পার করে দিতে পারবে, তাই না? তারপরে এসে তারা এখন এখানে চ্যাটাং চ্যাটাং কথা বলে, আমার চ্যানেল, আমি যা খুশি তাই করব, আমি যা ইচ্ছা তাই দেখাবো। সেদিন কোথায় ছিল এই কথাগুলো? সেদিন তো এই কথাগুলো এই বৌদিটি দেওরটি বলেনি। সেদিন কি বলেছিল? আমাদের পাশে থাকো, আমার বাঁচাতে হবে আমার স্ত্রীকে। বলেনি বন্ধুরা? বলেনি কি হয়েছে আমার স্ত্রীর? ও হয়তো আর বাঁচবে না, ওকে বাঁচাতে পারবো না, বলেনি? বলেনি? আজকে এসে বলছে ভিডিও দিয়ে আর কি করতে পারবে তোমরা, ভিডিও টু ভিডিওতে হচ্ছে। আমি তো ভিডিওতে বলেছি আমার জায়গা, আমার চ্যানেল, আমার মুখ, আমি যা খুশি করব, যা ইচ্ছে দেখাবো। আমরা কি জামা কাপড় খুলে ভিডিও করেছি? জামা কাপড় খুলে ভিডিও করলেই তাকে নোংরা বলে। আমরা বুঝে গেছি জামা কাপড় খোলাটাই নোংরা। আর জামা কাপড় পরে, সভ্যতার মুখোশ পরে অসভ্যের মতো কতগুলো সংসার ভেঙে, কতগুলো ছেলের জীবন নষ্ট করে, মিথ্যে নাটক করে, রোগ না হয়েও রোগকে এখানে রিলেট করে, মারণ রোগকে রিলেট করে যারা মানুষকে বোকা বানিয়ে পয়সা উপার্জন করছে, তাদেরকে কি বলে? তাদেরকে কোন শ্রেণীর নোংরা বলে? প্রশ্ন কার কাছে করব বন্ধুরা? উত্তর আছে তোমাদের কাছে? যদি উত্তর থাকে আমার কমেন্ট বক্স খোলা আছে, উত্তর দিও। আর এর প্রতিবাদ করতে গেলে সব সময় সব দিক থেকে বিরোধিতা পাই, জানো তো? সব সময় কেন প্রতিবাদ করি জানো তো? শুধু প্রতিবাদ করি এই অসহায় মানুষগুলোর জন্য, যে আজকে এরা মার খাচ্ছে। চারিদিকে তাকিয়ে দেখবে, আমাদের চারিদিকে তাকিয়ে দেখবে কত মানুষ কত অসহায়, কারো মাথার ওপর ছাদটুকুও নেই, পায়ের নিচে জমিটুকুও নেই। কি খাবে? কি খাবে? আজকের দিনটা কাটলে পরের দিন সেই খাবারের জোগাড়টুকু নেই। অথচ তারা কিচ্ছু পায় না। তারাও তো মানুষ, তারা তো আমাদের সমাজেরই মানুষ, আমরাও মানুষ। মানুষ হয়ে মানুষের জন্য করব না, মানুষ হয়ে আমরা অমানুষের জন্য করব, অমানুষদের জন্য করব, নোংরামিকে সাপোর্ট করব। তাই জন্য এখন না দেখবে সবাই খুব স্বার্থপর হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ নিজেকে ছাড়া কিছু ভাবে না। কেন বলো তো? কারণ মানুষ নোংরামিটাকেই ভালোবাসে, ভদ্র কিছু নিতে চায় না। তাহলে আমরা আশা করতে পারি আমাদের ছেলেমেয়ের কাছ থেকে যে তারা ভদ্র হবে, তারা সভ্য হবে, তারা বড় হয়ে আমাদেরকে সম্মান করবে। কি করে সম্মান করবে? তারা তো চারিদিকে শুধু নোংরামি দেখতে পাচ্ছে, সম্মান করবে আমাদেরকে? অথচ আমরা নাকি বাবা মা। হ্যাঁ, তখন যদি কোথাও গিয়ে প্রশ্ন আসে হতে পারোনি তোমরা আদর্শ বাবা মা, তখন আমাদের খুব গায়ে লেগে যাবে। কেন হতে পারিনি? আমরা তো প্রচুর খরচ করেছি আমাদের সন্তানের পেছনে, চেষ্টা করেছি, কিন্তু একবারও আমরা এটা ভাববো না খরচটা কোথা থেকে করেছি। মানুষকে বোকা বানিয়ে টুপি পরিয়ে খরচ করেছি। সেই টাকার কি কোনো আশীর্বাদ থাকে? ভগবান বলে কেউ আছে ওপরে, সেই টাকায় আশীর্বাদ থাকে না। বুঝতে পেরেছো? সেই অর্থ বিফলেই যায়। আমি এটা বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি। কাউকে ঠকিয়ে জীবনে কখনো কেউ বড় হতে পারে না, কখনো না। ওই যে বলি না, সতের প্রদীপ টিপ টিপ করে জ্বলে, সারা জীবন জ্বলে। অসতের প্রদীপ দাও দাও করে জ্বলে, তখন হয়তো তুমি অনেক কিছু পেয়ে গেলে, সে আলো শিখা অনেক বড়, কিন্তু ধপ করে নিভে গিয়ে না ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়। এই দেওর বৌদিটির সেই পরিস্থিতি আসছে। এর পরের ভিডিও আসবে দেওর বৌদিকে নিয়ে, ঝাক্কাস খবর তোমাদেরকে দেবো, দারুণ আপডেট দেবো তোমাদেরকে। আমার মনে হয় আমার ওই ভিডিওটা দেখে তোমরা অনেকটা শান্তি পাবে, স্যাটিসফাইড হয়ে যাবে। এর পরবর্তী ভিডিও আসবে, সন্ধ্যার মধ্যে দেওয়ার চেষ্টা করব, কারণ আজকে এমনি শুক্রবার, আমি প্রচুর ব্যস্ত। আমার ঘরে সন্তোষী মা আছে, শুক্রবার আমার মানতে হয়। তারপরে শরীরটা আমার ভীষণই খারাপ, ভীষণই খারাপ। আজকে কাঁচা ধোয়া, মাথায় শ্যাম্পু করা, অনেক কাজ থাকে, সমস্ত কিছু ধুয়ে মুছে আমাকে সব করতে হয়। এখনো রান্না হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ শরীরটা ভালো না যেহেতু, না করতে ইচ্ছা করছে না। দেখো শরীর পারমিট না করলে কিচ্ছু ভালো লাগে না, আমাকে দেখে তো বুঝতেই পারছো। তারপরে আমি তো শুয়ে থাকতে পারছি না, কালকে স্যালাইন চলেছে, ওষুধ চলছে, ওষুধগুলো খুব হাইপার ডোজের ওষুধ, বুঝতেই পারছো। তারপরে আমাকে সব করতে হচ্ছে, তাই না? এখনো আবার সব করতে হবে, না করলে আমার বাচ্চাটাকে কে দেখবে? আমার মেয়েটা এখন অনেক ভালো আছে, ভালো মানে পুরোপুরি ভালো আছে। আজকে ওকে স্কুলে পাঠায়নি, স্কুল পড়া বন্ধ আছে, 19 তারিখ থেকে এক্সাম, তারপরেও কিছু করার নেই। একটু সুস্থ হোক, নেক্সট উইক থেকে সব চলবে। কালকে থেকে পড়াটা স্টার্ট করবো, আজকেও আসবে ম্যাম পড়াতে। ড্রয়িং ক্লাসটা আজকে বন্ধ করতে হবে, এই দুদিন টোটাল বন্ধ ছিল, কারণ আগে তো ওকে সুস্থ করতে হবে, না হলে ও পড়াশোনা করবে কি করে? এমনিই তো যা ফাঁকিবাজ, আর কি বলবো, কথাই শোনে না, সকাল থেকে একটুও বই পড়ে না। তারপরেও আমি তো মা, আমাকে তো সন্তানের কথা ভাবতে হবে সবার আগে, তাই না? আমি অসুস্থ বলে শুয়ে থাকলে তো চলবে না। সংসারটা কে দেখবে? আর আমার সংসারে কেউ নেই, আমরা তিনজন, হাজব্যান্ড চলে গেছে অফিসে, আমি আর আমার মেয়ে এখন আছি। তো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট বলে ভিডিওটা করতে এসেছি তোমাদের সামনে। আর একটা কথা বলি, যারা নোংরামি করে না, যারা মিথ্যে কথা বলে এখান থেকে টাকা তোলে, যেমন প্রিয়া বিএমটির নাম করে টাকা তুললো, দাদা ভাই এই বাহাদুর দা আপনজন ফ্যামিলি,
আয়ুষের জন্য প্রচুর করেছে, সেই লক্ষ্মীর ভার নিয়ে নিয়ে সবার কাছে গিয়ে গিয়ে, যেমন এখন আশ্মিকার জন্য করছে তাই না, গিয়ে গিয়ে প্রচুর করেছে, তার অবদানে আমরা অনেক কিছু পেয়েছি। আমরা হয়তো সেটা করতে পারিনি, রাস্তায় নামতে পারিনি, কিন্তু আমরা নিজেদের সাধ্যমতো সবাই চেষ্টা করেছি। আজকে তার যে ফেম আছে, পরিচিতি আছে বলে তারা আমাদের ঠকালেও আমরা তাদের পেছনে দৌড়াই, তাদের নোংরামি ঘাটতেই আমরা যাই। দেখো গিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে, দেওর বৌদির ক্ষেত্রেও বলছি নোংরা, কিন্তু তার চ্যানেলে ভিউজ হচ্ছে। কিন্তু যে অ্যাকচুয়ালি অসহায়, যে নোংরা নয়, যে নোংরামি করতে পারছে না, যে মিথ্যাচারিতা করতে পারছে না, তার চ্যানেলে আমরা ভিউ দিতে পারি না, তাই না বন্ধুরা? এটা আমাদের মানবিকতা, এটার জন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই, এটার জন্য দায়ী আমরা। আর আমাদের এই সমাজের সিস্টেম, আমি সবসময় বলি, কোনোদিনও পরিবর্তন হবে না, কারণ আমাদের তো পরিবর্তন হবে না। দিন দিন যত যাবে না, আমরা তত নিজেদেরকে আরও একটা খারাপ জায়গায় নিয়ে যাবো। কোনোদিনও আমরা নিজেদেরকে রেকটিফাই করে শুধরে কোনোদিনও ভালো সমাজ বা সভ্য সমাজ আমাদের ছেলে মেয়েদের জন্য উপহার দিতে পারবো না। যত দিন যাবে এগুলো বেড়েই যাবে, এটা আমার মনে হয়। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আজকে সকালবেলা আমার রূপা দিদিভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, কালকে রাতেও কথা হয়েছে। তো আশ্মিকাকে দেখতে যাচ্ছে ওরা কালকে, রূপা দিদিভাই আর রূপা দিদিভাইয়ের হাজব্যান্ড। আর জানোই তো বাহাদুর দা আপনজন ফ্যামিলি দাদা পরশুদিন গিয়ে দাদা যে টাকাটা তুলেছিল সেটা দিয়ে এসছে আশ্মিকাকে, তোমরা নিশ্চয়ই আপনজন ফ্যামিলির ভিডিওতে দেখেছো। তো আমাকে যাওয়ার কথা বলেছিল, আমার খুব ইচ্ছা ছিল আশ্মিকার বাড়িতে যাওয়ার জন্য, কারণ আশ্মিকাকে নিয়ে আমি অনেক আগেই একটা ভিডিও করেছি, শুরুতেই করেছিলাম আশ্মিকাকে নিয়ে ভিডিও। এইসব ভিডিওতে তো ভিউজ পড়ে না, তারপরে ওদের কোনো চ্যানেলও নেই। তো আমাকে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমার যে এখন ফিজিক্যাল কন্ডিশন, আমি এখান থেকে রানাঘাট বেশ দূরে, অনেকটাই দূরে আমার বাড়ি থেকে, সেই বনগাঁ যেতে হবে, বনগাঁ অনেকটাই দূরে আমার বাড়ি থেকে, ঘন্টাখানেক লাগবে, তারপরে সেখান থেকে আবার চেঞ্জ করে রানাঘাট যাওয়া, তো আমি এই মুহূর্তে যেতে পারবো না। তারপরে আমার মেয়েটাও অসুস্থ, ওকে কোথায় রেখে যাবো, আর কালকে শনিবার, আমার হাজব্যান্ডের ছুটি থাকে শনি রবি, তো সম্ভব নয়। আমি বলেছি তুমি ঠিক আছে যাও, ঋদ্ধিকার বাড়িতে যাওয়ার একটা, ঋত্বিকা বোধহয় ওর নাম, হ্যাঁ, আরেকটা বাচ্চা যে আছে যারও আশ্মিকার মতো সেম সমস্যা, ওর বাড়িতে যাওয়ার কথা চলছে। দেখি রিমির আবার চেক আপ আছে, চেক আপ করিয়ে আসুক, তারপরে আমি আর রূপা দিদিভাই যাব। আর ওর জন্য ঋতিকার জন্য কতটুকু কি করতে পারি চেষ্টা করছি আমরা আমাদের তরফ থেকে, কিভাবে কোথা থেকে কি তোলা যায় আনা যায়, অবশ্যই চেষ্টা করব। একটুখানি রূপা দিদিভাই ফ্রি হোক, তার মেয়েও তো অসুস্থ, রিমির কথা তো তোমরা সবাই জানো, রিমি রূপা চ্যানেলে রিমির কথা, ওর সবেমাত্র বিএমটি কমপ্লিট হয়েছে তাই না, তোমরা সবাই জানো। তো সেই কারণে কতটা করা যায় দেখা যাক, কারণ ঋত্বিকা এখনো পর্যন্ত যতটুকু আমার কাছে খবর এসছে, ওরও ওই অ্যামাউন্টটাই দরকার, 16 কোটির অ্যামাউন্টটাই দরকার। ও মাত্র 60 লাখ টাকার মতো ওর উঠেছে, যেখানে আশ্মিকার অনেকটাই উঠে গেছে, 6 কোটি টাকার মতো উঠে গেছে আশ্মিকার, তাই না? আশ্মিকা আশা করি হয়ে যাবে, আশা করি আমাদের সবার ভালোবাসা ফুটফুটে বাচ্চাটি নিশ্চয়ই সুন্দর একটা জীবন পাবে। কিন্তু ঋত্বিকার কন্ডিশন আরও খারাপ, ওর অক্সিজেন দিয়ে সবসময় রাখতে হচ্ছে, ওর অবস্থা এত খারাপ, এতটাই খারাপ। ওর নাম ঋত্বিকা বা ঋদ্ধিকা এরকমই একটা কিছু হবে। আমি দিল খান ভাইয়ের চ্যানেলেই প্রথম দেখি আর কি ওকে, তো ওকে নিয়েও একটা ভিডিও করার ইচ্ছে আছে, নিশ্চয়ই করব। ভিডিওটা আমি ডাউনলোডও করে রেখেছি, অবশ্যই করব। তো ওর জন্য দেখি কতটা কি আমরা করতে পারি, কারণ মা তো বুঝি মাতৃত্বের জায়গা থেকে যে মায়ের কি কষ্ট সন্তানের জন্য। যেমন আমার মেয়ে একটু অসুস্থ হয়েছিল, কি পরিস্থিতি গেছে আমাদের সেটা আমরাই জানি, আর তোমরা তো জানো, তোমাদের এত ভালোবাসা ছিল, এত গুড উইশেস ছিল তোমাদের আমার মেয়ের জন্য। আমার মেয়ে সুস্থ হয়ে গেছে একদিনের মধ্যেই, ওর তো সেরকম না, ওর হচ্ছে কি ডিহাইড্রেশন হয়ে গেছিলো, একটু লুজ মোশন হচ্ছিল, ভমিটিং হচ্ছিল, এটা মানে কথা না শুনলে যেটা হয়, মাঝে মাঝে আমাকে এটার জন্য ভোগাতে হয়, আর ভুগতে হয় আর কি। যাই হোক, এখন আমার মেয়ে ভালো আছে, সুস্থ আছে, আর আশা করি ভালো থাকবে। তোমরা আশীর্বাদ করো, আমার মেয়ের 19 তারিখ থেকে পরীক্ষা আছে, যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারে। ভালো, আমি খুব বেশি হাইফাই রেজাল্ট আশা করি না, আমি সবসময় বলি 80+ উপরে মার্কসটা থাকলেই আমি স্যাটিসফাইড। কারণ এখনও এসো না, তোমার করতে হবে না, ছেড়ে দাও, আমি করবো, ছেড়ে দাও। কারণ এখনও আমার মেয়ের সেই বুদ্ধিটা তো আসেনি, 10+ বয়স, এখনও ও যতক্ষণ নিজে বুঝতে না পারবে যে পড়াশোনাটা কী জিনিস, ততক্ষণ জোর করে হয় না। আর এই পড়াশোনাটা হচ্ছে নিজের ওপরে, জোর করে মানে পুশ করা যায়, কিন্তু জোর করে এটা করতেই হবে আমি কোনোদিনও বলি না, তোমাকে র্যাঙ্ক করতেই হবে। আর এখন খুব কম্পিটিশনের যুগ, র্যাঙ্ক করাটা খুব ডিফিকাল্ট। রেজাল্ট তো সেই গিয়ে বোর্ড এক্সামে ওই রেজাল্টটাই অ্যাকচুয়ালি রেজাল্ট, তাই জন্য আমি এখন এতটা ভাবি না। এবার জানি না, প্রত্যেকবার জানো তো আমার মেয়ের এক্সামগুলোর আগে আগে এরকম আমাদের কিছু হবে, হয় ম্যাক্সিমাম টাইম আমি অসুস্থ হয়ে পড়ি, নাহলে আমার মেয়েটা, তো এইবার আমার মেয়েটাই অসুস্থ হয়ে পড়লো।
কি বলবো, যাই হোক সবাই আশীর্বাদ করো আর সবাই সাথে থেকো, এই মৌসুমি দিদিভাইয়ের সাথে তোমরা সবাই থেকো। আজকে তার অবস্থা খুবই খারাপ, আমাকে বারবার বলছে যে জানো তো আমার হাজব্যান্ডকে দেখলে এতটা কষ্ট হয়, এতটা খারাপ লাগে, মানুষটা কত করবে, কোথা থেকে করবে মানুষটা বলো। আর আমি যদি কিছু করে, দিদিভাই চ্যানেল আছে তোমরা দেখো, আমি তো দিয়েই দিয়েছি, যে আমি যদি কিছু করে অন্তত একটা ইন্ডেকশানের টাকাও অ্যারেঞ্জ করতে পারি, কারণ এক একটা ইন্ডেকশানে তোমার 2800-3000 টাকার মতো লাগে এক একটা ইন্ডেকশন, সপ্তাহে 2টে ইন্ডেকশন। ডায়ালিসিস প্রাইভেটে হয়, সেই ডায়ালিসিসের একটা খরচ, ব্লাড দিয়ে ডায়ালিসিস করাতে হয়, ব্লাড নিতে হয়, তার একটা খরচ, সপ্তাহে 3টে, বুঝতেই তো পারছে সব মিলে, তারপরে মেডিসিন, তারপরে টেস্ট, প্রচুর হিউজ খরচ, হিউজ খরচ। তাই তোমাদের সবার কাছে আমার অনুরোধ থাকলো এই দিদিভাই চ্যানেলটিকে তোমরা একটু ভিজিট করো, সময় যদি না পাও ভিডিওটা চালিয়ে রেখে নিজেদের কাজ করো, কারণ সবারই মোটামুটি এখন আশা করি নেটের কোনো সমস্যা হয় না, ম্যাক্সিমাম সবার বাড়িতেই ওয়াইফাই থাকে এখন, কারণ আমরা সবাই এখন খুব আপডেট। মাম তুমি সরে যাও, তোমায় দেখা যাচ্ছে মা। তো সেই জন্যই বলছি যে দয়া করে সবাই একটুখানি এই দিদিভাইয়ের পাশে থেকো, পাশে থাকার চেষ্টা করো, যাতে দিদিভাই মনের জোরটাও খুব পায়। তোমরা ভালো ভালো কমেন্টস করো যাতে সে মনের জোর ভীষণ পরিমাণে পায়, এবং মনের জোর পেয়ে সে তার নিজের চ্যানেল থেকে, মনিটাইজ হওয়া চ্যানেলটি খুবই ছোট, আমাদের ভালোবাসায় যেন সেখান থেকে কিছুটা হলেও আর্ন করে যেন কিছুটা হলেও নিজের চিকিৎসাটা চালাতে পারে এবং আমাদের মাঝখানে বেঁচে থাকতে পারে, কারণ না হলে তার 2টো সন্তান নিঃস্ব হয়ে যাবে। আজকে তার হাজব্যান্ড, আমি যেটা শুনলাম, দাদা ভাই 6 বছর বয়সের মধ্যে তার বাবা মা দুজনকেই হারিয়েছে। আজকে যদি তার স্ত্রীও তার কাছ থেকে চলে যায়, তার অবস্থাটা বুঝতে পারছো, যে চলে যায় সে হয়তো দেখতে পায় না, সে জানে না, সে বোঝে না কি হচ্ছে, কিন্তু যারা থাকে পেছনে তাদের যে কি মারাত্মক যন্ত্রণা, যার পরিবারে হয়, যার পরিবারে হয়েছে সেই বোঝে। দেখো মরণ থাকবেই, জন্মিলে মরিতে হবেই, কিন্তু তার একটা বয়স থাকে, তাই না? আজকে এত অল্প বয়সে কোনো মানুষ চলে গেলে সেটা আমরা সহ্য করতে পারি না। আরে জীবনটা কার জন্য? জীবনটা আমি তো মনে করি আমার জন্য নয়, আমার ভালোবাসার মানুষগুলোর জন্য। আমি কার জন্য ভাববো? আমি যাদেরকে ভালোবাসি আমার আপনজনদের জন্যই তো ভাববো। আমি কি আমার জন্য ভাববো আমি সুখে থাকবো, আমি খাবো? এটা কি শান্তি না? আমি যাদের ভালোবাসি, আমার আপনজনেরা, আমার ভালোবাসার মানুষগুলো ভালো আছে, সেটা চোখে দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, নুন ভাত খাক, কিন্তু তারা সুস্থ আছে, ভালো আছে, এটা হচ্ছে শান্তি। আমি তো তাই মনে করি, এটাতে শান্তি। আমি যদি একবেলা কমও খাই তাতেও এটাই হচ্ছে শান্তি, কিন্তু তারা কষ্টে থাকলে সহ্য করতে পারি না আমরা, তাই না বন্ধুরা? সবার ক্ষেত্রে তাই। তাই সবার কাছে অনুরোধ থাকলেও দিদিভাই চ্যানেলটির পাশে থেকো, আর তোমরাও সুস্থ থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, প্লিজ দিদিভাই চ্যানেলটির পাশে থেকো। টাটা।